থাকবে অন্য অন্য সময় আমরা এই পরামর্শগুলো নিয়ে আমরা অন্য একটা সময় কথা বলবো। তো আজকে আমি যেহেতু ক্লাসের সময়টা 2টা টপিক আমি আলোচনা করছি, তো এখানে তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে একটু আমাকে একটু ফোকাস করবে। আশা করছি এই 2টা টপিক তোমাদের অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। আমরা সামারি রাইটিং অ্যান্ড লেটার রাইটিং এই 2টা ফরম্যাট নিয়ে আজকে কথা বলবো। আর আমরা শুধু ফরম্যাটটা দেখাই দেবো, আর এই প্র্যাকটিসটা কিন্তু আমরা যেটা দেবো সেটাও করবে, আবার নিজেরও প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর লেটারের জন্য প্র্যাকটিস করা লাগবে না, সামারি রাইটিং এর জন্য প্র্যাকটিসটা করা লাগবে। তো আমি প্রথমে লেটারটা দিয়ে শুরু করি। তো লেটারের মধ্যে তোমাদের যে পিএসসির খাতা দিবে, তাহলে পিএসসির খাতায় তোমাদের লেটারটা যেভাবে লিখতে হবে ঠিক সেইভাবে আমি লেটারটা লিখে দিচ্ছি। আর বাজারে যে বইগুলো আছে সেই বইগুলো যদি লেটার রাইটিং এর জন্য ফরম্যাট ফলো করো তাহলে কিন্তু 7 থেকে 8 এর বেশি পাবে না, ঠিক আছে? কারণ ওইখানে কাভার লেটারটা এবং শিরোনাম সহকারে 1 পৃষ্ঠা লেখা আছে। তাহলে তোমাদের লেটারের জন্য কি করতে হবে, কাভার লেটারটা তুমি 1 পেজে লিখবা, কাভার লেটারটা লিখবে 1 পেজে, আর শিরোনাম থেকে বাকিটুকু লিখবা ধরো 2 পেজে। তাহলে টোটাল 3 পেজের মধ্যে লেটারটা লিখবে। তাহলে প্রথম 1 পেজে কাভার লেটার, কাভার লেটার যে পৃষ্ঠায় লিখবা সেই পৃষ্ঠায় কিন্তু শিরোনামের অন্য কিছু আসবে না, 1 পৃষ্ঠার মধ্যে কাভার লেটার লিখবে। আর পিএসসি যে খাতা দিবে সেই খাতা মধ্যে 1 পৃষ্ঠা কাভার লেটার লেখার জন্য যেটুকু লেখা দরকার আমি তোমাদেরকে সেইটুকু লিখে দিচ্ছি। আশা করছি এটা তোমরা ফলো করবে। আর তোমাদের মধ্যে আমরা বিশ্বাস করি তোমরা সততার সাথে ক্লাসগুলো করবে। অনেকে ক্লাস রেকর্ড করে ভিডিও করে বা ওই 100 টাকায় বিক্রি করে, এই ধরনের অনৈতিক কাজ আশা করছি তোমরা করবে না, কারণ যারা করবে এটা তাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। আর এতে করে তোমাদের কেউ যদি এটাতে যেহেতু নিষেধাজ্ঞা এবং আমরা কখনো এটা অ্যালাউ করব না, তো এতে করে যারা করেছে এবং অতীতে যারা করছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে যাচ্ছি। তো এর মধ্যে যদি কেউ যদি এখানে তোমাদের অনেকেই পূর্বে যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব, কারণ অনেকের বিরুদ্ধে আমার কাছে ডকুমেন্ট চলে আসছে। তো এখন যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই তো সেই ক্ষেত্রে হয়তো তাদের যোগ্যতা আছে, যোগ্যতা সবটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু অনৈতিক কাজটা, অনৈতিক সুযোগ সুবিধা না নেই আমরা, কারণ জ্ঞান যদি 50 টাকা 100 টাকা দিয়ে মানুষের বিক্রি করে যদি জ্ঞান অর্জন করা যায় তাহলে মানুষ সারা পৃথিবীর মানুষ এভাবে অনেক জ্ঞান অর্জন করে ফেলতো, সেটা অনৈতিক। আর অনৈতিক জিনিস কখনোই এটা ফলপ্রসূ হয় না ইনশাল্লাহ, আমি যতটুকু মনে করি আমরা। আর তোমরাও এটা বিশ্বাস করবে। তো এই ধরনের কাজে, অন্যায় কাজে কখনো নিজেকে এনগেজ করবে না। তো আমরা লেটারের ফরম্যাটে চলে যাই। তাহলে 1 পেজের মধ্যে লেটার, তাহলে পিএসসি যে খাতা দেওয়া থাকবে সেখানে মার্জিন থাকবে, সাউন্ডটা কি করে দাও, মার্জিন থাকবে। লেখাগুলো দিকে, বোর্ডের দিকে তাকাও, বোর্ডের লেখাটা বোঝার চেষ্টা করো। প্রথমে তুমি মার্জিনের নিচে বাম পেজে লিখতে হবে, তোমার বাম পেজে। তোমাদের খাতা যদি এখন 2 পেজও হয় কোনো সমস্যা নাই, তুমি পিএসসির লিগ্যাল পেপারগুলো কিনে নিবা, কিনে সেই অনুযায়ী আমি যেটা লিখে দিয়েছি সেটাকে 1 পৃষ্ঠায় লিখবে। জাস্ট এটি হচ্ছে নির্দেশনা। তোমার এখন খাতায় 2 পৃষ্ঠা হোক সমস্যা নাই, কিন্তু পিএসসির খাতাটা কিনে নিবে, কিনে নিয়ে লিগ্যাল পেজে। সাউন্ড তো কম। সাউন্ড কি সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার শোনা যাচ্ছে কিন্তু স্যার কম আসছে স্যার, একটু কম স্যার, একটু কম আসতেছে স্যার, শোনা যায় কিন্তু একটু কম আসতেছে স্যার। একটু দেখো সাউন্ড খুব কম। স্যার অনেক কম, কষ্ট হচ্ছে। হ্যাঁ আচ্ছা দেখছি, চেক করি আমরা একটু। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এখন এখন কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার স্যার। না স্যার, হ্যাঁ স্যার আগের মতোই আছে। সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার কিন্তু হেডফোন দিয়ে শুনলে স্পষ্ট শোনা যাচ্ছে। সাউন্ড কম স্যার, ক্লিয়ার কিন্তু কম। না স্যার সাউন্ড ঠিকই আছে, ওনারা হেডফোন ইউজ করে নাই, হেডফোন ইউজ করলে ক্লিয়ার শোনা যায়। হেডফোন নাই স্যার আমাদের ক্লিয়ার আসছে। মানে তোমাদের তো ইনস্ট্রুমেন্ট, তো তোমরা যেহেতু অনলাইনে ক্লাস করবে তো অনলাইনে ইনস্ট্রুমেন্ট গুলো তো তোমাদের থাকতে হবে যথাযথ, তাই না? হেডফোন আছে? দেখো হেডফোন থাকলে ইয়ে করতে পারবে। আচ্ছা বোর্ডের দিকে লেখো, আমি লিখে দিচ্ছি। আমি তোমাদের, তোমরা শুধু বোর্ডের দিকে তাকাও, বোর্ডটা তো দেখতে পাচ্ছ, বোর্ড তো ক্লিয়ার তো, তাই না? ওকে, প্রথমে আসো, আমরা যেই পরীক্ষা প্রশ্ন দেবো, মনে করো পরীক্ষায় তুমি লিখবা আনসার, লেখো আনসার টু মনে করো এটা 7 নম্বর কোশ্চেন, তো লিখবা আনসার টু কোশ্চেন 7। তুমি আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 7 এটা লিখবা না, হ্যাঁ? তো এটা লিখবা কি আনসার টু কোশ্চেন 7, নট আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 7। তাহলে আনসার টু কোশ্চেন 7 লেখে, কারণ এটা রিডান্ডেন্সি, নাম্বার 7, নাম্বার একটা নাম্বার আর 7 একটা নাম্বার, নাম্বার একটা নাম্বার, তো অর্থাৎ দুইটা রিডান্ডেন্সির দরকার নাই। এটা ক্যাপিটাল হবে, কিউটা ক্যাপিটাল হবে। তো এটা লেখার পরে
আমরা ডান পাশে, বাম পাশে লেখা যায়, ডান পাশে লেখা যায়। আমি ডান পাশ দিয়ে লেখাই। তো তুমি কি করবে, তুমি তোমার অ্যাড্রেসটা দিবা। অ্যাড্রেসটা দিবে মনে করো নট, মানে হুবু ঠিকানা ফলো করবে না, কাল্পনিক ঠিকানা দিলে নর্থ পল্লবী, মিরপুর 12, ঢাকা। পোস্টকোড নাম্বারটা জানা থাকলে দিবে। ঢাকা লেখার পরে 1.5 লাইন গ্যাপ, নর্থ পল্লবী মিরপুর ঢাকা লেখার পরে 1.5 লাইন গ্যাপ দিয়ে তুমি ঠিকানা দিবে, তারিখ দিবে। মনে করো আজকের তারিখ, আজকের তারিখ কি, মনে করো 1 আগস্ট। লিখে কমা দিয়ে 2023, 1 আগস্ট 2023 তারিখটা দিলাম। তারিখ দিয়ে এই তারিখ বরাবর তুমি তারিখ বরাবর দা এডিটর লিখবে। কারো যদি কনফিউশন থাকে তারা লেখে আমাকে দেখাইতে পারো। যদি লেখার পরে কনফিউশন থাকে এটা লেখে আমাকে মেসেঞ্জারে ইনবক্স করতে পারো, লেখার ঠিক আছে কিনা। দ্য এডিটর, একটা ইংরেজি পত্রিকার নাম লিখবে, বাংলা পত্রিকার নাম দেওয়া যাবে না, ইংরেজি পত্রিকা। সাপোজ দ্য ডেইলি স্টার। ঠিকানা দিতে হবে, পত্রিকার ঠিকানাটা যেন যথাযথভাবে হয়। তোমরা আরো কনফার্ম করে নেবে ঠিকানা ঠিক আছে কিনা। ঢাকা কত, কোড নাম্বারটা ঠিক করে নিবে। ঢাকা 1200 কত এটা দেখে নিবে, মানে ঠিকানাটা যেন এক্সাক্ট ঠিকানা হয়। এটা লেখার পরে তোমরা 1.5 লাইন গ্যাপ রাখবে। দ্য এডিটর, দ্য ডেইলি স্টার, ঠিকানা লেখার পরে 1.5 লাইন গ্যাপ। 1.5 লাইন গ্যাপের পরে তুমি লিখবা সাবজেক্ট, লেখাও যায়, না লিখলেও চলে। আমি সাবজেক্ট লিখছি না, এটা অপশনাল। ডিয়ার স্যার, ডিয়ার স্যারের ডিটা ক্যাপিটাল হবে, স্যারের এসটা স্মল হবে। ডিয়ার স্যারের ডিটা ক্যাপিটাল, এস স্মল, কমা লাগবে না। তারপরে তুমি 1.5 লাইন গ্যাপ দিয়ে লেখা শুরু, ডিয়ার স্যারের পরে 1.5 লাইন গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে Morning. with regards and sincere appreciations একই পেরাতে লিখবে। I am writing to in order to publish the following লেটারের মধ্যে যদি আর্টিকেল লেখা থেকে আর্টিকেল,
আর যদি ফিচার ফিচার লেখা থাকে ফিচার। In the opinions, column of your esteemed and widely circulated daily. এটা হচ্ছে প্রথম প্যারায় লিখলে, হ্যাঁ, এইটুকু হচ্ছে প্রথম প্যারায়। তারপরে স্যার হ্যাঁ, অপিওর পরে ওটা কি স্যার? ওটা বুঝতেছি না। অপিনিয়ন্স কলাম, অপিনিয়ন্স কলাম স্যার ওটা না, ওই যে কলামের comma। পরে, কলামের পরে অপিওর, কলামের পরে অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি, আরে সরি অ্যাপোস্ট্রফি, কলামের অ্যাপোস্ট্রফি, বড় ইনভার্টেড আছে। কমা, ইনভার্টেড কমা, এটা একটা ইনভার্টেড আচ্ছা কমা, এটা একটা ইনভার্টেড কমা, একটা দিলে, হ্যাঁ। আচ্ছা, অপিওরের পরে স্যার কি ওইটা? of your esteemed and widely circulated daily। স্যার হ্যাঁ স্যার অপিনিয়ন্স এর উপরে স্যার ইনভাইট কমা দিবেন, অপিনিয়ন্স। হ্যাঁ, ইন দিয়ের পরে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা দিয়ে অপিনিয়ন্স, অপিনিয়নের পরে অ্যাপোস্ট্রফি এস, তারপরে কলাম, কলামের পরে ইনভার্টেড কমা। নাইম খান মাইকটা অফ করেন ভাই। তারপরে তোমার আবার দেড় লাইন গ্যাপ দিবে, দেড় লাইন গ্যাপ দিয়ে দ্বিতীয় প্যারায়, দ্বিতীয় প্যারা বাই প্রফেশন তোমার একটা পরিচয় দিবে। সাপোজ আই এম অ্যান অ্যাসিস্ট্যান্ট professor of international relations at suppose Stanford University, Stanford University, an expert in column writing, full stop। স্যার অ্যাসিস্ট্যান্টের আগে কি এ বা এন হবে বাই স্যার? প্রফেশন আই এম, হ্যাঁ আই এম এন হবে, এন, I am an assistant professor. By profession, I am an assistant professor of international relations at Stanford University, an expert in column writing. স্যার আসসালামু আলাইকুম স্যার, ইন্টারন্যাশনাল রিলেশনস, এই রিলেশনস এর এখানে কি স্যার আরটা কি স্মল লেটারই হবে? এই স্মল লেটার দিলে, আইটাও স্মল লেটার দিলেই চলবে। জি স্যার। স্যার এটা তো এক পেজে লেখা লাগবে স্যার। এক পেজে, এক পেজে, হ্যাঁ। তোমার এখানে যদি দুই পেজে হয়ে যায় কোনো টেনশনের কারণ নাই, কারণ তোমার কাছে যে খাতাটা আছে সেটা পিএসসির খাতা না, পিএসসির খাতাটা অনেক লম্বা, পিএসসির খাতাটা এরকম লম্বা থাকবে, ঠিক আছে? ওই খাতার মধ্যে স্যার তাহলে ওই লম্বা খাতাটা স্যার একটা পেজে আমি লিখে দেবো লেটারটা, মানে দুই পেজ করব না। এক পেজে, এক পেজে, এক পেজের বেশি না, কভার লেটারটা এক পেজে লিখবা, এটা কভার লেটার লিখতেছি, ঠিক আছে?
যে কোনো কভার লেটার, এটা তোমার পত্রিকা আসো কিংবা তোমার ওই যে চাকরির জন্য আবেদন করো কিংবা তুমি ওই যে রাস্তাঘাট মেরামতের জন্য কমপ্লেইন লেটার 1 পেজ লিখবা, হ্যাঁ এইভাবে 3টা প্যারাতে লিখবা, তাহলে 2টা প্যারা। স্যার সাবজেক্ট কি লেখার দরকার নাই স্যার? সাবজেক্ট অপশনাল, অপশনাল। আমি সাবজেক্টটা এখানে উল্লেখ করে দিচ্ছি, ওয়েট করে দেখো। স্যার বাংলার ক্ষেত্রেও কি সেমটা ইউজ করা যাবে? হ্যাঁ স্যার বাংলার ক্ষেত্রেও কি সেম ইউজ করা যাবে? না না না, ইংলিশে। বাংলায় তুমি ইয়ে করতে গেলে বাংলাটা বা ফরম্যাট অন্যভাবে লিখতে হবে, কারণ এই কথাগুলো তো চেঞ্জ করে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাংলা যদি করতে পারো তাহলে কইরা দেখাইতে পারো। হ্যাঁ ওকে, আপাতত এটা দেখো আগে। হ্যাঁ দেখো হয়েছে কি, একই প্যারাতে এটা কলাম রাইটিং এর পরে তারপরে লেখো, একই প্যারাতে কলাম রাইটিং এর পরে একই প্যারাতে লেখো the objective of the article, আর যদি ফিচার চাই ফিচার, দেখো aims at highlighting dash, এখানে লিখবা শিরোনাম। পরীক্ষায় যে লেটারটা আসবে, রাইট এ লেটার, রাইট এন আর্টিকেল, রাইট এ ফিচার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট ড্যাশ, তাহলে অ্যাবাউট এর পরে অথবা অন এর পরে যে শিরোনামটা দিবে এই শিরোনামটা এখানে লিখবা। সাপোজ দ্য অবজেক্টিভ অফ দ্য আর্টিকেল অর ফিচার এইমস এট হাইলাইটিং গ্লোবাল ওয়ার্মিং আওয়ার প্রিপেয়ারনেস। ওকে, জাস্ট এখানে শিরোনামটা হবে এখানে। হ্যাঁ এইভাবে। হ্যাঁ স্যার লেটারের মধ্যে যে শিরোনামটা আসবে, লেটারের মধ্যে যেই জিনিসটা লিখতে বলবে সেই জিনিসটা এখানে লিখবে, শিরোনাম। এটাই সাবজেক্ট, এটাই সাবজেক্ট, এই শিরোনামটাই সাবজেক্ট। বুঝো নাই? স্যার হ্যাঁ স্যার আমি কি স্যার যে অবজেক্টিভ অফ যে আর্টিকেলটা না দিয়ে the স্যার objective of the article, এটা না দিয়ে রাইট স্যার লেটারের মধ্যে থাকে রাইট এ লেটার, রাইট এন আর্টিকেল, তো লিখবা অবজেক্টিভ অফ দ্য আর্টিকেল। আর যদি রাইট এ ফিচার, তো লিখবা অবজেক্টিভ অফ দ্য ফিচার। হ্যাঁ ইত্যাদি। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলো। শিরোনামটা কি স্যার কালার পেন দিয়ে দেওয়া যাবে? তুমি যে কোনো দিতে পারবে, নীল কালিতে লিখতে পারবা, ইয়া দিয়ে লিখতে পারবে, কোনো সমস্যা না। দিতে পারবে। হ্যাঁ স্যার ফিচারের পর কি লিখছেন ওটা? স্যার শিরোনামটা কি ইনভার্টেড কমা দিয়ে দেবো স্যার? ফিচারের পরে এইমস, শিরোনামটা ইনভার্টেড কমা দিয়ে অথবা নীল কালিতে লিখতে পারো, সমস্যা নাই। নীল কালিতে লিখতে পারো, নীল কালিতে। একই প্যারাতে লেখো I have dealt with the issue from a global perspective along with our nations। স্যার শিরোনামটা কি ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে? দরকার নাই, নীল কালিতে লিখলেই চলবে। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ। স্যার ওই আই হ্যাভ ডিলড স্যার ওটা হ্যাঁ কি I স্যার have ওটা? dealt, DEALT, I have dealt with the issue from a global perspective along with our nations will। স্যার এই পর্যন্ত কি এক পৃষ্ঠায় থাকবে? এটা আর এক পৃষ্ঠা তো শেষ করিনি এখনো, এটা দ্বিতীয় প্যারা, ঠিক আছে স্যার দ্বিতীয় প্যারা কি শেষ? দ্বিতীয় প্যারা শেষ করলাম, আবার তৃতীয় প্যারা। দেড় লাইন গ্যাপ দাও। স্যার
কলাম রাইটিং দিয়ে যেটা এক্সপার্ট ইন কলাম রাইটিং, তারপরে কি নতুন প্যারা না করেই এই অবজেক্টিভ লাইনটা আসবে? হ্যাঁ হ্যাঁ, একই প্যারা। কলাম রাইটিং এর পরে তুমি এই কথাটা লিখবে একই প্যারাতে। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এরপরে তৃতীয় প্যারা দেড় লাইন গ্যাপ দিয়ে। স্যার লাস্টে কি লিখেছেন স্যার? নেশনস উইল নাকি? হ্যাঁ, নেশনের পরে অ্যাপোস্ট্রফি এস, তারপর উইল, WILL। স্যার লাস্ট লাইনটা একটু যদি উপরে লিখতেন। I am looking forward to hearing from you about your views in this regard and expecting prompt action to publish the article or feature. যেটা চাই, আর্টিকেল ছেলে আর্টিকেল, ফিচার ছেলে ফিচার, for the public welfare. হ্যাঁ কে বুঝি নাই? In this regard. I am looking forward to hearing from you about your views in this regard, 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 and expecting prompt action to publish the article or feature for the public welfare. এটা হচ্ছে তৃতীয় প্যারা। তৃতীয় প্যারা লেখার পরে দেড় লাইন গ্যাপ দিয়ে একই পৃষ্ঠায় তুমি লিখবে yours sincerely, তোমার সিগনেচার, তোমার নামটা যাবে ব্র্যাকেটে। স্যার একই প্যারায় তোমার নামটা থাকবে ব্র্যাকেটে, সিগনেচারটা নামের উপরে, ইউর সিনসিয়ারলির নিচে। ইউর সিনসিয়ারলির মধ্যে ইউরস এর ওয়াইটা ক্যাপিটাল হবে, সিনসিয়ারলি এসটা স্মল হবে। এই ইউর সিনসিয়ারলি থেকে তোমার নাম পড়বে, এইটুকু হচ্ছে এক পৃষ্ঠা। স্যার সিগনেচার মানে নাম দেওয়া যাবে স্যার? হ্যাঁ স্যার এই ইউর সিনসিয়ার, এখানে যেই নামটা দিবা, এখানে তুমি যেই নামটা দিবা সেই নাম অনুযায়ী সিগনেচার দিবা। তোমার নামটা অন্য নাম হইতে পারে, সমস্যা নাই। স্যার 3 নাম্বার প্যারাতে দা আর্টিকেল দেয়া আছে, এখানে দার কি প্রথমটা কি ক্যাপিটাল লেটার টিটা? না না ক্যাপিটাল না, 3 নাম্বার প্যারাতে দি আর্টিকেল তো এটা স্মল। স্যার ইউর সিনসিয়ারলি এটা কি একই প্যারায় থার্ড প্যারার সাথে? না না, তৃতীয় প্যারা লেখার পরে দেড় লাইন গ্যাপ, তৃতীয় প্যারা লেখার পরে দেড় লাইন গ্যাপ।
আচ্ছা। দেড় লাইন গ্যাপ দিয়ে তারপরে লেখো ইউর সিনসিয়ারলি, লেখার পরে তুমি সিগনেচার, তারপরে তোমার নাম, ব্র্যাকেটের মধ্যে তোমার নাম, এইটুকু হচ্ছে তোমার এক পৃষ্ঠা লিখতে হবে। তিনটা স্যার প্যারা ওইখানে কোনো ওই যে সিনসিয়ারলি ওর উপরে কোনো কমা দেব না স্যার? না না, ডিয়ার স্যারের পরে যেহেতু কমা দেয় না, সিনসিয়ারলি পরে কমা দেওয়া লাগবে না। তুমি যদি ডিয়ার ঠিক স্যারের আছে, পরে ঠিক কমা দাও তাহলে সিনসিয়ারলি পরে কমা দেওয়া লাগবে। ঠিক আছে স্যার তাহলে এটা আর এতটুকু কি বাম পৃষ্ঠায় নাকি ডান পৃষ্ঠায় লিখবো? এটা লিখবে তুমি বাম পৃষ্ঠায় লিখবে, লেটারটা বাম পৃষ্ঠায় লিখলে ভালো হয়। কভার লেটারটা এক পৃষ্ঠায় বাম পৃষ্ঠা দিয়ে শুরু করবে, এটা ভালো হয়। তাহলে ডান পৃষ্ঠা দিয়ে শুরু নাম। স্যার নামটা কি ফার্স্ট ব্র্যাকেটে বন্দি করে দেব? তুমি ব্র্যাকেটে নামটা তুমি এই নামটা না লিখে অন্য নামে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যেই নামটা লিখবে সেই নাম অনুযায়ী সিগনেচার দিয়ে দিবে, শেষ। স্যার আমি তাহলে বুঝতে এইটুকু তো পারছি? কভার লেটার হয়ে গেল স্যার, মানে আর হ্যাঁ? তো এইটুকু তো এক পেজে কভার লেটার ভাবে লিখবো। হ্যাঁ হ্যাঁ, কভার লেটার। স্যার ব্র্যাকেটে কি বন্দি করতে হবে? হ্যাঁ, ব্র্যাকেটে বন্দি করবে, এইটাই তো স্টাইল। তুমি তো, আরে বাবা এই জন্য তো তুমি বাজারের গাইড থেকে একটু আলাদা করলাম কেন, এই জন্য তো। ঠিক আছে? সিনসিয়ারলির এসটি কি বড় হাতের হবে? হ্যাঁ বলো। স্যার শুধু আমার ঠিকানা কি উপরে বা ডান সাইডে দিতে হবে? তোমার ঠিকানা যে কোনো ঠিকানা হইতে পারে, তোমার নাম যে কোনো নাম হইতে পারে, সমস্যা নাই। ঠিক আছে? খাম দেওয়া প্রথমে প্রয়োজন লেখার নাই, সময় খাম দেওয়া বাধ্যতামূলক না। খাম দেওয়া বাধ্যতামূলক প্রথমে না। লেখার সময় তো উপরে হবে, উপরে ডান পাশে। কি স্যার প্রথমে নর্থ পল্লবী মিরপুর 12 ঢাকা, এটা তো হ্যাঁ। উপরে ডান পাশেই লিখবো। হ্যাঁ, এটা তুমি উপরে ডান পাশে রাইট হ্যান্ড, টপ রাইট হ্যান্ড কর্নারে লাগবে ঠিকানাটা। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে? এটা ব্রিটিশ সিস্টেম দেখালাম আর কি। তো আমেরিকান ইংলিশ বরাবর লেখে, অনেক সময় উপরে বরাবর লেখে। ঠিক আছে? ডেটটা উপরে এই পাশে ডেটটা দিয়ে দেয়। আর তুমি যদি ঠিকানা এই পাশে না লেখো তাহলে তোমার পরবর্তীতে আবার তোমার নামের নিচে ঠিকানা লিখতে হবে আবার। ওকে, তাহলে এটার মধ্যে থাকো। এটা হচ্ছে কভার লেটার। হ্যাঁ, তাহলে এক পৃষ্ঠায় কভার লেটারটা লিখতে হবে, এবং পিএসসির খাতায় যেভাবে কভার লেটারটা লেখার দরকার সেভাবে আমি লিখে দিয়েছি। হ্যাঁ, এক পৃষ্ঠায়। হ্যাঁ, তোমাদের কাছে এখন 2 পৃষ্ঠা হলেও সমস্যা নাই, পিএসসির খাতায় 1 পৃষ্ঠা হবে। ঠিক আছে? আমি এখন তোমাদেরকে রিটেন স্টুডেন্ট মনে করে লিখে দিচ্ছি, কিন্তু এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে। এবার যাইতে হবে তোমার শিরোনাম, দ্বিতীয় পৃষ্ঠায়। তো দ্বিতীয় পৃষ্ঠায় তুমি শিরোনামটা মনে করো, শিরোনামটা তোমার কি, এই যে দ্বিতীয় পৃষ্ঠা শিরোনাম। তুমি ডান পৃষ্ঠায় গেলা, কভার লেটার লেখতে 1 পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা গেলা। তো দ্বিতীয় পৃষ্ঠায় এই মার্জিনের নিচে মাঝখান থেকে, মার্জিনের নিচে মাঝখান থেকে তুমি এই শিরোনামটা লেখা শুরু করলা। ঠিক আছে? মাঝখান থেকে তুমি শিরোনাম দিয়ে শুরু করতে পারো। সাপোজ তুমি শিরোনামটা এইভাবে নিলে, তুমি যদি শিরোনামটা নাও গ্লোবাল পরীক্ষা, যদি লেটারটা গ্লোবাল ওয়ার্মিং আসলো তাহলে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং our preparedness। এন্ড শিরোনাম যদি এক লাইনে জায়গা না হয়, শিরোনামটা তুমি আবার যদি এক লাইনে জায়গা না হয়, তো তুমি আবার এই গ্লোবালের নিচ থেকে আবার বাকিটা শুরু করতে পারবা। নীলকালিতে লিখবে, এই শিরোনামটা নীলকালিতে লিখবে। এটা প্রশ্নের আলোকে লিখতে হবে না স্যার? শিরোনামটা নীলকালিতে লিখবে, নীলকালিতে। শিরোনামের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, প্রিপোজিশন কনজাংশন ছাড়া। ওকে, তো তুমি শিরোনাম লেখলা, নীলকালিতে শিরোনামটা লিখবে। যদি এক লাইনে কভার না হয় দ্বিতীয় পৃষ্ঠা, তাহলে শিরোনামটা মাঝখানে, খাতার মাঝখান থেকে শুরু করবে। হ্যাঁ, ওই যে খাতার মার্জিনের নিচে, মার্জিনের নিচে মাঝখান থেকে শুরু করবে। ঠিক আছে? বাম পাশ থেকে না, মাঝখান থেকে ডান দিকে যাবা। যদি এরকম থাকে, এটা হচ্ছে তোমার সাবটাইটেল। সাবটাইটেল ক্যাপিটাল লেখার দরকার নাই, মেইন টাইটেলটা সাধারণত ক্যাপিটাল হয়। ঠিক আছে? সাবটাইটেল স্মল লেটার দিলেও চলবে। আওয়ার প্রিপেয়ারনেস। ওকে, আবার সবসময় এইটাই যে টাইটেল এমন কথা নাই, কারণ লেটার তো ভেরি করবে। পরীক্ষা যেটা আসবে সেটা আমি একটা জাস্ট একটা ধারণামূলক দিলাম।
পরীক্ষায় যেটাই আসুক, হ্যাঁ, ঠিক আছে, যদি আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইটস মেরিটস এন্ড ডিমেরিটস, সাইবার ক্রাইম, ঠিক আছে, হ্যাঁ, তো সাইবার ক্রাইম, হ্যাঁ, মেরিটস এন্ড ডিমেরিটস, এরকম যে কোনো আসতে পারে, রোহিঙ্গা ক্রাইসিস, হ্যাঁ, এন্ড ইটস আফটারম্যাথ, যে কোনো একটা হইতে পারে। ওকে, তুমি এই শিরোনামটা লেখার পরে তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে লেটারে যে শিরোনামটা আসে এটা কোনো না কোনো ক্রাইসিস বা প্রবলেম রিলেটেড আসে সাধারণত। আমরা সেটাকে মাথায় রেখে সেভাবে একটু তোমাদেরকে হেল্প করছি। তাহলে গ্লোবাল ওয়ার্মিং, তাহলে সবসময় খেয়াল করবো শিরোনামের পরে তুমি এটা 2 পেজে লেখার চেষ্টা করবে। হ্যাঁ, লেটারটা 2 পেজে লিখবা। শিরোনামের পরে 2 পেজে লিখলে তুমি প্রথম পেজে লিখবা এক্সপ্লেনেশন অফ দ্য ইস্যু, মানে এক্সপ্লেনেশন অফ দ্য শিরোনাম, এই শিরোনাম সম্পর্কে এটা এক্সপ্লেন করবে 1 পৃষ্ঠায়। আর দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে রিকমেন্ডেশন। স্যার এটা আন্ডারলাইন করা যাবে না? আন্ডারলাইন করা যাবে, অথবা তুমি নীল গালিতে লেখো, নীল গালিতে লিখলে আন্ডারলাইন করা লাগবে না, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায়। কভার লেটার লিখলে 1 পৃষ্ঠায়, আর এটা দ্বিতীয় পৃষ্ঠায়। দ্বিতীয় পৃষ্ঠা লেখার পর তুমি এবার বাম পাশ থেকে এই যে 1.5 লাইন গ্যাপ দিয়ে লেখো has no doubt become talked about topic of স্যার অ্যাবাউট এর আগে কি হাইপেন হবে স্যার? the above mentioned issue has no doubt become a most talked about topic of discussion. বহুল আলোচিত। হ্যাঁ স্যার মোস্ট টকড অ্যাবাউট এখানে কি হাইফেন মোস্ট হাইফেন টক হাইফেন অ্যাবাউট? হাইফেন in the fora of intelligentsia highbrows ইন্টেলিজেন্সিয়া অর্থ কি স্যার? ফোরা মিন্স, আর ফোরাম মানে আছে না, সিম্পোজিয়াম, সেমিনার, ফোরামের প্লুরাল হচ্ছে ফোরা, বিভিন্ন বৈঠকে আলোচনায়। থ্যাংক ইউ স্যার। পারলেস ব্যবহার করা যাবে? ফোরামের প্লুরাল হচ্ছে ফোরা। মানে পারলেস ব্যবহার করা যাবে ফোরা পরিবর্তে? Rights defenders civil society researchers and conscious people of whom and abroad
Sir, the question. Sir, Dash is perhaps one of the most common causes of dash. এখানে জাস্ট এই টপিকটার উপরে এইটা দিয়ে শুরু করতে পারো। প্রথম একই প্যারাতে প্রথম লাইনটা এটা লেখলা, লেখার পরে দ্বিতীয় লাইনটা তুমি এটা দিয়ে শুরু করতে পারো। ড্যাশ ড্যাশ ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট কমন কজেস অফ ড্যাশ। তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কোন কারণটা, তাই না? যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মানে কজেস অফ ড্যাশ, মনে করো শিরোনাম। কজেস অফ ড্যাশ, এই কজেস অফ ড্যাশ মানে গ্লোবাল ওয়ার্মিং। আর এইখানে হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য একটা কারণ তুমি উল্লেখ করো এখানে, কোন কারণটা, ঠিক আছে? হ্যাঁ, তুমি নিতে পারো যে মনে করো ওই যে কার্বন ইমিশন, জাস্ট এটা লেখলা, কার্বন ইমিশন ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট কমন কজেস অফ গ্লোবাল ওয়ার্মিং। জাস্ট এইভাবে দিয়ে শুরু করলে আর কি। তো তুমি এখানে অনেকগুলো পয়েন্ট নিতে পারবে, জাস্ট এরকম একটা বাক্য দিয়ে শুরু করলে। এখানে একটা জাস্ট এমন একটা শব্দ নিতে হবে যেই শব্দটা এটার কারণ হিসেবে, এই শিরোনামের কারণ হিসেবে কাজ করছে। অনেকগুলো কারণের মধ্যে এটা একটা হবে, এইভাবে দিয়ে শুরু করতে পারো। তাহলে আমরা প্রথম প্যারাটা কিভাবে শুরু করব আমি দেখাই দিলাম। হ্যাঁ, তাহলে প্রথম প্যারায় তুমি এই বাক্যটা দিয়ে শুরু করতে পারো এইভাবে। এরপরে তুমি একই প্যারাতে তুমি আরো 10টি বাক্য লিখবে, একই প্যারাতে তুমি আরো 10টি বাক্য লিখবে। আমি যেটা লিখে দিলাম তারপরে তুমি আরো 10টি বাক্য লিখবে। 10টি বাক্য লেখার পরে তুমি আবার দ্বিতীয় পেজে চলে যাবে। তুমি মনে করো প্রথম পেজে তুমি এরকম 10টা বাক্য লিখে প্রথম পেজটা শেষ করবে। এবার দ্বিতীয় পেজে তুমি শিরোনামে যাবা। দ্বিতীয় পেজে যাবা কি, তুমি রিকমেন্ডেশন মানে সলিউশন। দ্বিতীয় পেজটা তুমি শুরু করতে পারো এইভাবে। দ্বিতীয় পেজে তুমি এভাবে শুরু করতে পারো। দ্বিতীয় প্যারা, এটা হচ্ছে দ্বিতীয় প্যারা। প্রথম প্যারা গেল, প্রথম প্যারা তুমি আমি যেটা লিখে দিলাম এটার পরে তুমি আর 10টা বাক্য লিখবে। এবার দ্বিতীয় প্যারা তুমি শুরু করবে এইভাবে, ইট ইজ ট্রু that finding a recipe to a major problem is not an overnight
approach. It takes time to get the desired outcome. Clearly, existing measures are failing. Measures are failing to deliver results. It is quite alarming. This is quite alarming. We urge the authorities concerned to take a critical look at this state of affairs and ramp up efforts to prevent or promote dash নেগেটিভ হলে প্রিভেন্ট আর যদি টপিকটা পজিটিভ হয় তাহলে প্রমোট স্যার ওটা কি লিখছেন র‍্যাম্প না কি লিখছেন র‍্যাম্প আপ র্যাম্প আপ
RAMP, ramp up efforts to prevent হচ্ছে শিরোনাম, প্রিভেন্টের পরে শিরোনাম, আর যদি শিরোনামটা পজিটিভ হয় তাহলে প্রিভেন্টের জায়গায় লিখবা প্রমোট, আর যদি টপিকটা যদি শিরোনামটা যদি নেগেটিভ জাতীয় হয়, সমস্যা জাতীয় হয়, তাহলে প্রিভেন্ট শিরোনাম। Okay. It is high time, it is high time that our government came forward took pragmatic steps to steps to engage community leaders and the senior people of the society to raise awareness about this. To engage community leaders and the senior people of the society to raise awareness about this. ওই যে ধাক্কা দিয়ে কইছি Okay. ভালো ফটো নিছে কে তারপরে দুলেন গ্যাপ দিয়ে তারপরে তোমার নাম লিখবে, ঠিক আছে। এইভাবে তোমার পক্ষে যদি আরো কোনো সমাধান সাজেশন থেকে আরো দুই একটা রিকমেন্ডেশন তুমি চাইলে লিখতে পারো। হ্যাঁ, ঠিক আছে।
স্যার তাহলে লাস্টে যে মোটামুটি আমাদের নামটা লেখছি স্যার, এখানে কি আর সিনসিয়ার ফেথফুল এগুলো লেখা দরকার আছে কোনো না না, কিছু? এগুলো কিছুই লাগবে না। সিনসিয়ারলি তো আমরা কভার লেটারে লিখে ফেলছি। এই জন্য তো বলি গাইড ফলো করবে না, গাইড ফলো করবে না। গাইড লিখলে কিন্তু 7 থেকে 8 বেশি পাবে না। আমি যেভাবে লিখে দিয়েছি শুধু সেটা ফলো করলে, এবং এখানে যদি আর ভাষাগত আমাকে জ্ঞান কি না। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যালো, স্যার বুঝি নাই স্যার আমাকে শোনা যাচ্ছে কিনা, আমি কনফিউশনে আছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আমি যেটা বলছি, আমি যেভাবে লিখে দিয়েছি এটার সাথে যদি মাঝখানে তুমি আর একটু সুন্দর আর একটু লিখতে পারো, কয়েকটা পয়েন্ট যোগ করতে পারো ভালো করে, তাহলে তুমি এখানে 13 নম্বর পাবে। হ্যাঁ জি স্যার, জি স্যার। স্যার টোটাল তাহলে কয় পেজ লিখবো স্যার পিএসসি এর খাতায় স্যার? 3 পৃষ্ঠা হাইয়েস্ট, 3 পৃষ্ঠা হাইয়েস্ট। হ্যাঁ, এই কথাটা থাকতে হবে লাস্টের, এই কথাটা থাকতে হবে কিন্তু। হ্যাঁ, লাস্টে এটা কিন্তু থাকতে হবে। স্যার জি স্যার, লেটার টু এডিটরের মধ্যে সর্বোচ্চ কত মার্ক পাওয়া যেতে পারে? আমি তো বলে দিয়েছি লেটার টু এডিটর, আমি তো লিখেই দিলাম। এটা ফলো করলে এবং এটার মাঝখানে যদি ওই যে আরো 10টা বাক্য লিখতে পারো ঠিক মতো, তাহলে তুমি 12 থেকে 13 নম্বর পাবে। হ্যাঁ স্যার নিচে কি পুরো ঠিকানাটা আর দেওয়া লাগবে না, যে নাম লেখার পর? ওই তো বললাম, তোমার নামটা লেখার পর ঢাকা একটু লিখে দিলে চলবে। হ্যাঁ জি স্যার। এই ফরম্যাটের পিডিএফ ফাইল কি অথবা প্রোভাইড ঢাকা করবে? অথবা নর্থ পল্লবী মিরপুর 12, নর্থ পল্লবী ওইখানে যা লেখছো ঠিকানা ওইটাই লিখে দিবে এখানে। স্যার কোন পিডিএফ ফাইল কি প্রোভাইড করা হবে এটার? হ্যাঁ বুঝি নাই, কোন পিডিএফ ফাইল কি প্রোভাইড করা হবে? কোথায় পিডিএফ ফাইল? পিডিএফ না না, আমি কোনো পিডিএফ ফাইলটা এগুলো দেই না। আমার কাছে এগুলো আশা করে লাভ নাই। ঠিক আছে, ভিডিও দিচ্ছি এটা তো বেশি। স্যার আমি তো লিখে দিচ্ছি তোমাদেরকে, তাই না? আমি এখানে তো বাজারে কোনো বস্তা বচা কোনো গাইড থেকে কোনো কথা বলছি না। আমি যেটা বলছি এটা তো কোনো গাইডের লেখা না বা এর লেখা না, তাই না? স্যার হ্যাঁ বলো। স্যার দ্বিতীয় পাতায় কি স্যার আমরা কি এক প্যারাতেই লিখবো নাকি স্যার দুই প্যারাতে লিখবো? তৃতীয় প্যারাতে তুমি প্রবলেমটা এক্সপ্লেন করতে যে 1 প্যারা 2 প্যারা তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্রবলেম এক্সপ্লেন করতে যে তুমি 1 প্যারা লিখতে যে প্রথমে একটা পয়েন্ট দিলা, দিয়ে তুমি বিসাইডস লেখা ফার্দারমোর লেখা তুমি আরো 2-1টা পয়েন্টস যোগ করতে পারো। বুঝো না? যে কোনো জিনিস ইয়ে করতে যে প্রথমে একটা সমস্যার সম্পর্কে একটা কথা বলার পরে এটার সময় আরো কিছু বলতে চাও, তাহলে তুমি বিসাইডস দিয়ে একটা লাইন যোগ করো, তারপরে আবার বিসাইডস দিয়ে একটা প্যারা শুরু করো, অথবা ফার্দারমোর দিয়ে আরেকটা লাইন শুরু করো। এইভাবে লাইনগুলো এগুলো অনেক ইয়ে আছে। হ্যাঁ, আমি একটা জাস্ট তোমাকে ক্লু দিয়ে রাখলাম, ঠিক না? এই যে রিকমেন্ডেশন একটা ক্লু দিলাম, মানে আমি একদম চেষ্টা করেছি, তাই না? তারপর তোমরা এর চেয়ে হয়তো ভালো লিখতে পারবা, তোমরা এর চেয়ে ভালো লিখতে পারলে এর চেয়ে ভালো লিখবা, সমস্যা নেই। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম কিভাবে লিখবে। হ্যাঁ, কথা কি বুঝতে পারছি? আর আমার কথা হচ্ছে তোমরা মানে গাইড ফলো করো না, গাইড ফলো করে ভালো নাম্বার পাবে না। আর এটা যদি মনে করো এটা যদি আবার তোমরা কপি পেস্ট করে দুনিয়ার সব জায়গায় দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের লস, আমার কোনো লস সমস্যা নাই। ঠিক আছে, আমি লতিফ স্যারকে এইভাবে তুই ইয়ে করবে, চিনবে, অন্যভাবে চিনবে, কিন্তু তোমার লস হবে, তুমি পরীক্ষার্থী। কিন্তু এগুলো যদি ডিসক্লোজ করো তাহলে তোমার লস, এটা মাথায় রাখতে হবে। আর এটা তো অনৈতিক। জি স্যার, একটা ইউনিক তো থাকতে হবে স্যার লেখায়। হ্যাঁ, ইউনিকনেস না থাকলে নাম্বার বেশি পাবে না, এটাই কথা। মাথায় রাখতে হবে। স্যার শিরোনাম নেগেটিভ আসুক বা পজিটিভ এটাই লিখতে হবে স্যার? না না, পজিটিভ নেগেটিভ না। পজিটিভ হলে তুমি ওই যে প্রমোট শব্দটা ইউজ করবে, নেগেটিভ হলে তুমি ওই যে প্রিভেন্ট শব্দটা ইউজ করবা। তার লেখা কি জায়গা শেষ নাকি স্টেম দিতে হবে? হ্যাঁ, যাদের সন্দেহ আছে লেখা নিয়ে সন্দেহ আছে, তারা লেখার পরে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবে, কইরা মেসেঞ্জারে আমার লেখা পাঠাবা। ঠিক আছে কিনা? এরপর আমি বলে দিব। কথা ছিল। হ্যাঁ বলো। স্যার যদি ক্রাইসিস ব্যতীত মানে এই টাইপের প্রবলেম সলভিং ব্যতীত অন্য কোনো কিছু আসে, তাইলে স্যার কি এই টাইপেরই কি লিখবো? যে কোনো প্রবলেম নিয়ে আসলে মনে করো লেটার পাইলে মনে করো এইটাই মাথায় রাখবা, এইটাই তুমি এইটার মধ্যেই থাকবা, এর বাইরে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার রিকমেন্ডেশন মানে থার্ড পেজের শুরুর প্যারা শুরুতেই যে আমরা লিখছিলাম ইট ইজ প্রুভ দ্যাট ফাইন্ডিং আ রেসিপি টু আ মেজর প্রবলেম ইজ নট অ্যান ওভারনাইট অ্যাপ্রোচ। এখানে যদি ওই যে আগে কোশ্চেন দিয়ে করছিল যে যদি পজিটিভ হয় তাহলে কি ওই যে প্রবলেম ইজ নট অ্যান ওভারনাইট অ্যাপ্রোচ এটা কি এই কথাগুলো কি লিখবো কিনা এটাই অ্যাকচুয়ালি জানার ইয়ে আছে, কারণ এখানে প্রবলেমের কথা বলা আছে। লেটারটা সাধারণত এই প্রবলেম রিলেটেড আসে, পজিটিভ জিনিস নিয়ে লেটার লেখে না কেউ। হ্যাঁ, মানে লেটার সাধারণত পজিটিভ জিনিস নিয়ে লেখে না, এটা সাধারণত প্রবলেম নিয়েই সাধারণত লেটার গুলো আসে। হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা 35 থেকে পর্যন্ত যত প্রবলেম রিলেটেড একটা ক্রাইসিস প্রবলেম,
বা যেটা পক্ষে বিপক্ষে আছে এরকম বিষয় নিয়ে সাধারণত লেটারগুলো আসে, এই জন্যই সেটা দিয়েছি। ঠিক আছে, যখন তুমি অ্যাপ্রিসিয়েশন করবা তখন তার এই ধরনের কথা দরকার নেই, তখন তুমি পরে অন্য ইয়ে করতে হবে। ঠিক আছে, আমি শুধু যেটা আসতে পারে পরীক্ষা সেটা নিয়ে কথা বলছি। ঠিক আছে, সব তো পারবে না, ঠিক আছে, সব লেখা ইয়ে করতে পারবে না, তোমাকে একটা জায়গায় আমি ফোকাস করে দিলাম। আর ম্যাক্সিমাম আসার সম্ভাবনা এখানে 95% এই রিলেটেড আসবে, 5% যদি বাইরে থেকে আসে কিছু করার নাই, সেখানে তোমার লাখ ছেড়ে দিতে হবে। জি স্যার, লিখতে হলে অ্যাকচুয়ালি সংবাদপত্রে ক্রাইসিস রিলেটেডই লিখতে হয়। হ্যাঁ হ্যাঁ সেটি। হ্যাঁ থ্যাংক ওকে, তাহলে আমি লেটারটা মোটামুটি আমরা বুঝতে পারলাম তো নাকি? স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল। জি স্যার, জি স্যার বলো স্যার। আমরা বাংলার ক্ষেত্রেও যদি এরকম কোনো কিছু আসে স্যার, লেটার টু এডিটোরিয়াল, ওইটা কি স্যার এই ফরম্যাট আমাকে লিখে দেখাই, তারপর কনফার্ম করে নিও। তোমার বাংলা কিভাবে লেখছো সেটা তো আমি জানি না। না স্যার, এমনি ফরম্যাট কি এইভাবে এই ফরম্যাটে ইউজ করতে পারবো কি? এটা যদি কভার লেটার, যে কোনো কভার লেটারে 3টা প্যারা রাখার চেষ্টা করবা। ইংলিশে, বিশেষ করে ইংলিশে 3টা প্যারা রাখবা। ওই যে লুক ফরওয়ার্ড টু, এটা থাকতে হবে। হ্যাঁ, মাঝখানে আমি বাই প্রফেশন দিছি, মাঝখানে তুমি দিয়ে এটা কারো কাছে চিঠি লেখো, মানে তুমি মনে করো লেকচারারশিপ, কলেজের লেকচারারশিপ, ব্যাংকের সহকারী সিনিয়র অফিসার, এটা নিয়ে লেখো, তাহলে তুমি মাঝখানে দিবা উইথ রিগার্ডস টু ইউর academic background and experience, ঠিক আছে, I am a graduate from, অথবা I am an MBA BBA from dash university, I have been working as dash, এই জাস্ট একটা তোমার মাঝখানে তোমার একাডেমিক রেজাল্টস এন্ড তোমার ইয়েটা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে একটু লিখবা মাঝখানে। আর প্রথম পারাতে তুমি I am writing to you to apply for the post of senior officer lecturership, হ্যাঁ, published in the Daily Star of এত ইস্যু ইত্যাদি। এটা হচ্ছে প্রথম প্যারা। দ্বিতীয় প্যারা তোমার পরিচয়, একাডেমিক ব্যাকগ্রাউন্ড। তৃতীয় প্যারা আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। হ্যাঁ, এই কথাটা থাকতে হবে। আবার যদি কমপ্লেন লেটার হয় তোমার রাস্তাঘাট মেরামত, এটা সেটার জন্য, তখনও তুমি প্রথম প্যারাতে লিখবা, হ্যাঁ, উইথ দ্য ইনভিটেশনস অফ ড্যাশ, হ্যাঁ, আর রাইটিং টু কমপ্লেন, হ্যাঁ, অ্যাবাউট ড্যাশ ইত্যাদি, এরকম ভাবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন সামারিতে যাচ্ছি। হ্যাঁ, আমরা আবার শুরু করব সামারিতে। হ্যাঁ, এটা আমার মেসেঞ্জারে, গ্রুপে না, এটা আমার মেসেঞ্জারে দিবে। হ্যাঁ, ঠিক আছে। স্যার কোনো খাম কি দিতে হবে? আমি কি খামের কথা বলছি? না স্যার, যেটা বলিনি এটা অতিরিক্ত, এটা মনে করে দিচ্ছ কেন? ওকে স্যার। অপশনাল। হ্যাঁ, এগুলো সময় নষ্ট করার সময় নেই তো, পরীক্ষার তো সময়ের একটা ব্যাপার আছে। ওকে, এখন আমরা সামারি নিয়ে কথা বলবো। হ্যাঁ, সামারি রাইটিংটা তুমি পিএসসি যে খাতা আসবে, পিএসসিতে যেই সামারিটা আসবে, এটা হচ্ছে তোমার 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা লিখবা। 1 পৃষ্ঠা থেকে সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা। সামারিটা 1 পৃষ্ঠা অথবা সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা লিখবে। যদিও বলা হয়েছে 100 ওয়ার্ডের মধ্যে, তো 100 ওয়ার্ড তো কাউন্ট করে পারবা না, তো তুমি পিএসসি যে খাতাটা দিবে সেই খাতায় 1 পৃষ্ঠা সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা লিখবে। ঠিক আছে, কিভাবে লিখবে? 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠায় তুমি সামারি লিখতে যে কি লিখবে, কিভাবে লিখবে, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। হ্যাঁ, তো সামারিটা লেখার সময় কিছু ডুজ এন্ড ডোন্টস মনে রাখবে। তো প্রথমে লেখো, সামারিতে মনে রাখার জন্য কি কি, প্রথমে লেখো প্রথমে বিসিএস এর যে সামারি আসবে, দেখো বিসিএস এর সামারি আর ব্যাংকের সামারির মধ্যে পার্থক্য কি? ব্যাংকের সামারিতে থাকবে একটা প্যারা থাকবে 12 থেকে 15 লাইন, এটাকে 3 থেকে 4 লাইন লিখতে হবে। তাহলে ব্যাংকের সামারি কোনো ব্যাপার না, ব্যাংকের সামারিতে তোমার 3 থেকে 4 লাইন। ব্যাংকে যে পরীক্ষা আসবে সামারি, এটাতে 3 থেকে 4 লাইন লিখবা। আর বিসিএস এর সামারিতে তুমি 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা লিখবা, কারণ বিসিএস এর কম্প্রিহেনশনটা থাকবে 1000 ওয়ার্ড থেকে 1500 ওয়ার্ড। বিসিএস এর যে কম্প্রিহেনশনটা আসবে, সেই কম্প্রিহেনশনে মিনিমাম 1000 ওয়ার্ড থাকবে, উপরে 1200 1300 1400 ওয়ার্ডও থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে 1000 ওয়ার্ড বা 1200 1300 ওয়ার্ডকে যদি তুমি 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়,
তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বেশি কি করতে হবে, অনেক কিছু বাদ দিতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে প্রথমে তোমার করণীয় কি, লেখো প্রথমে প্রদত্ত প্যাসেজের প্রতিটি প্যারা থেকে, লেখো প্রথমে প্রদত্ত প্যাসেজের প্রত্যেকটি প্যারা থেকে নিচের বিষয়গুলিকে বাদ দিতে হবে। সামারি লেখার সময় মনে রাখবে, প্রথমে প্রদত্ত প্যাসেজের প্রতিটি প্যারা থেকে নিচের বিষয়গুলিকে কি বাদ দিতে হবে। যেমন কাকে কাকে বাদ দিতে হবে, প্রত্যেকটা প্যারা থেকে তুমি এই ওয়ার্ডগুলি যেগুলো পাবে সেগুলো বাদ দিবে। যেমন মনে করো অ্যাপোজিটিভ ফ্রেজ, প্যাসেজের কোন প্যারাতে যদি অ্যাপোজিটিভ ফ্রেজ পাওয়া যায়, অ্যাপোজিটিভ ফ্রেজ কোনটা, যেমন কক্সবাজার দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড কক্সবাজার সম্পর্কে অতিরিক্ত তথ্য, তাই না? তাহলে অ্যাপোজিটিভ মানে কি, একটা নাউন সম্পর্কে যেই কথাটা অতিরিক্ত তথ্য প্রদান করে সেটাই অ্যাপোজিটিভ। তাহলে দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড কক্সবাজার, তাহলে কক্সবাজার সম্পর্কে দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটা অ্যাপোজিটিভ। তাহলে দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড বাদ যাবে, তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজ বাদ যাবে। প্যাসেজের কোনো প্যারাতে যদি টাইটেল থাকে টাইটেল বাদ যাবে। টাইটেল বলতে যেমন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে শেখ মুজিবুর রহমানের টাইটেল হচ্ছে ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু, তাহলে তুমি সামারি লেখার সময় ফাদার অফ দ্য নেশন এবং বঙ্গবন্ধু দুটোই বাদ যাবে। অথবা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তাহলে শেখ হাসিনার আগে টাইটেল হচ্ছে প্রাইম মিনিস্টার, তাহলে প্রাইম মিনিস্টার বাদ যাবে। ঠিক আছে, প্রেসিডেন্ট, হ্যাঁ প্রেসিডেন্ট বারাক ওবামা, তাহলে প্রেসিডেন্ট বাদ যাবে, তাহলে টাইটেলটা বাদ যাবে। এম্পারর, হ্যাঁ মনে করো এম্পারর বাবর, তাহলে এম্পাররটা বাদ যাবে, তাহলে টাইটেল বাদ যাবে। প্যাসেজের প্যারাগুলিতে যদি কোনো এক্সপ্লেনেশন থাকে, এক্সপ্লেনেশন মানে অতিরিক্ত ব্যাখ্যা, একটা জিনিসকে ব্যাখ্যা করা হচ্ছে, বলো অ্যান্টিসিডেন্টের পরে দ্যাট বসিয়ে, হু বসিয়ে, হুইজ বসিয়ে যদি একটা কোনো এক্সপ্লেনেশন থাকে তাহলে এক্সপ্লেনেশনটা বাদ যাবে, এক্সপ্লেনেশন বাদ যাবে। প্যাসেজের মধ্যে কোটেশন, যত কোটেশন আছে কোটেশন বাদ যাবে। কোটেশন কোনগুলা, এই যে ইনভার্টেড কমার ভেতরে যত বাক্য আছে, ইনভার্টেড কমার ভেতরে যে যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলো সবগুলো বাদ যাবে। তাহলে এই ইনভার্টেড কমার ভেতরে যে বাক্যগুলো থাকবে সেগুলোই কোটেশন, সেগুলো বাদ যাবে। অথবা দুই কমার মাঝে, এই যে কমা, দুই কমার মাঝে যদি কোনো বাক্য থাকে বা ফ্রেজ থাকে এটা বাদ যাবে। তারপরে যে কোনো বিষয়ে ডিফিনিশন, সংজ্ঞা, যে কোনো বিষয়ে ডিফিনিশন থাকলে ডিফিনিশন বাদ যাবে। গ্লোবালাইজেশন মিন্স, গ্লোবালাইজেশন বলতে এটা বোঝাচ্ছে, তাহলে ডিফিনিশন বাদ যাবে। তারপরে তোমার ইলাস্ট্রেশন, বাদ যাবে। ব্যাখ্যা, যে কোনো বিষয়ে ব্যাখ্যা বাদ যাবে। যে কোনো বিষয়ের এক্সাম্পল সেন্টেন্স বাদ যাবে। এক্সাম্পল সেন্টেন্স কোনো জিনিসকে ফুটিয়ে তোলার জন্য যে এক্সাম্পল দেওয়া হয়, এক্সাম্পল সেন্টেন্স বাদ যাবে। যে কোনো প্রকার উদাহরণ বাদ যাবে, অর্থাৎ ফর এক্সাম্পল, for instances, such as এর আমরা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্সেস অথবা সাচ এজ এর পরে যেটুকু লিখবো সেটুকু বাদ যাবে। প্যাসেজের মধ্যে কোনো পাজল থাকলে, পাজল মানে জটিল কোনো বাক্য থাকলে, জটিল কোনো ফ্রেজ ইডিয়মস থাকলে এটা বাদ যাবে।
প্যাসেজের মধ্যে কোনো রেফারেন্স থাকলে রেফারেন্স বাদ যাবে, কোনো সোর্স থাকলে সোর্স বাদ যাবে, প্যাসেজের মধ্যে যে কোনো প্রকার ডেটা থাকলে ডেটা বাদ যাবে, প্যাসেজের মধ্যে যে কোনো প্রকার ডেটা থাকলে ডেটা বাদ যাবে। প্যাসেজের মধ্যে কোনো সালের নাম, দশকের নাম, শতাব্দীর নাম, অথবা যে কোনো প্রকার ফিগার্স 10 কোটি, 15 মিলিয়ন, 2,56,500 এই ধরনের যে কোনো মিলিয়ন বাদ যাবে। সালের নাম বাদ যাবে, ঠিক আছে, দশকের নাম বাদ যাবে, শতাব্দীর নাম বাদ যাবে, ঠিক আছে। তাহলে তোমার যে কোনো গ্রাফ থাকলে, কম্প্রিহেনশনের মধ্যে কোনো গ্রাফ থাকলে গ্রাফ বাদ যাবে, চার্ট থাকলে চার্ট বাদ যাবে, ম্যাপ থাকলে ম্যাপের ছবি বাদ যাবে, ঠিক আছে। এই ধরনের যা আছে সব বাদ যাবে। হ্যাঁ, ওকে। এই সবগুলা প্যাসেজের মধ্যে থাকলে এগুলো বাদ যাবে। তো এবার লেখো, লেখো উপরের উল্লেখিত, এবার লেখো নিচে লেখো, উপরের উল্লেখিত বিষয়গুলি প্রতিটি প্যারা থেকে বাদ দেওয়ার পর, উপরের উল্লেখিত বিষয়গুলি প্রতিটি প্যারা থেকে বাদ দেওয়ার পর অবশিষ্ট বাক্যগুলিকে সামারাইজ করতে হবে। আবার বলছি, উপরের বিষয়গুলিকে প্রতিটি প্যারা থেকে বাদ দেওয়ার পর অবশিষ্ট বাক্যগুলিকে সামারাইজ করতে হবে। এবার লেখো অবশিষ্ট বাক্যগুলিকে সামারাইজ করার সময়, লেখো অবশিষ্ট বাক্যগুলিকে সামারাইজ করার সময় মনে রাখতে হবে বাক্যগুলিকে সামারাইজ করার সময় নিচের বিষয়গুলিকে মনে রাখতে হবে। যেমন প্যাসেজে নাই এমন কোনো তথ্য সামারিতে উল্লেখ করা যাবে না। প্যাসেজে নাই এমন কোনো তথ্য সামারিতে উল্লেখ করা যাবে না। 1 নাম্বার 2, সামারিতে প্যাসিভ ভয়েস ইউজ করবে না। সামারির বাক্যগুলিকে অ্যাক্টিভ ভয়েসে লিখবে। নাম্বার 3, সামারিতে ফ্রেজ ইডিয়মস, লেখো সামারিতে ফ্রেজাল ভার্ব অথবা ইডিয়মসের পরিবর্তে সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করবে। সামারিতে ফ্রেজাল ভার্ব অথবা ইডিয়মসের পরিবর্তে সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করবে। সামারিতে ফ্রেজাল ভার্বস অথবা ইডিয়মসের পরিবর্তে সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করবে। যেমন ওয়ান্স ইন এ ব্লু মুনের পরিবর্তে রেয়ারলি, রেয়ারলি ব্যবহার করবে। পুট আপ উইথের পরিবর্তে টলারেট ব্যবহার করবে, এন্ডিউর ব্যবহার করবে। স্যার এটা একটু আরেকবার বলবেন। সামারিতে ফ্রেজ ইডিয়মস, ফ্রেজাল ভার্ব অথবা ইডিয়মস ব্যবহার করবে না। এদের পরিবর্তে সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করবে। যেমন ওয়ান্স ইন এ ব্লু মুনের পরিবর্তে রেয়ারলি,
লুক ডাউন আপনের পরিবর্তে হেইট, লুক ডাউন আপনের পরিবর্তে হেইট, কারণ লুক ডাউন আপন ব্যবহার করলে বড় হবে, হেইট ব্যবহার করলে ছোট হবে। আমরা প্যাসেজে যেহেতু সামারি করার সময় প্যাসেজের বাইরে এমন কোনো প্যাসেজে নাই এমন কোনো তথ্য সামারিতে লেখা যাবে না, ঠিক আছে? এরপর লেখো, পরিবর্তে এরপর লেখো সামারিতে, সামারিতে মানে প্যাসেজের কোনো হুবহু ওয়ার্ড ব্যবহার করবে না করে তার পরিবর্তে সিনোনিম ইউজ করার চেষ্টা করবে। প্যাসেজের কোনো ওয়ার্ড হুবহু উল্লেখ না করে তার পরিবর্তে সিনোনিম ইউজ করার ব্যবহার করবে। এগুলো নির্দেশনা দিচ্ছি আর কি, হ্যাঁ। অথবা অথবা একই ওয়ার্ডকে বারবার না লিখে, একই ওয়ার্ডকে বারবার না লিখে তাকে বিভিন্ন পার্টস অফ স্পিচে লেখার চেষ্টা করবে, বিভিন্ন পার্টস অফ স্পিচে লেখার চেষ্টা করবে। যেমন প্যাসেজের মধ্যে যদি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট কথাটা থাকে, যেমন প্যাসেজের মধ্যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এই কথাটি থাকলে তার পরিবর্তে টেকনোলজি ইজ ডেভেলপিং এইভাবে লিখতে পারো। যেমন লেখো প্যাসেজের মধ্যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট TECHONOLOGICAL টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট থাকলে তার পরিবর্তে টেকনোলজি ইজ ডেভেলপিং, টেকনোলজি ইজ ডেভেলপিং এইভাবে লিখবে। তারপর লিখো প্যাসেজের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স থাকলে, প্যাসেজের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স থাকলে ওই কমপ্লেক্স সেন্টেন্সগুলিকে, ওই কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজগুলিকে রিডিউস করে লিখবে। প্যাসেজের মধ্যে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে ওই কমপ্লেক্স সেন্টেন্সের, ওই কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটিকে রিডিউস করে লিখবে। অর্থাৎ প্যাসেজের মধ্যে যদি বাক্যটা যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, তুমি হুবহু কমপ্লেক্স সেন্টেন্সটা না লিখে তুমি ওই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটিকে রিডিউস করবে। সাবঅর্ডিনেট ক্লজটি যদি অ্যাডভার্ব ক্লজ হয় তাহলে তার পরিবর্তে অ্যাডভার্ব ফ্রেজ লিখবে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটি অ্যাডভার্ব ক্লজ হলে তাকে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ হলে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ক্লজ হলে তাকে নাউন ফ্রেজই লিখবে। এবার ক্লজ রিডাকশন কিভাবে করবে একটু আমি আলোচনা করি, তারপরে যে আমরা সামারিটা কিভাবে লিখবো শেষের দিকে বলবো। হ্যাঁ, তাহলে এতক্ষণ আমি কি বলেছি? প্রথমে স্যার 5 নাম্বারটা যদি আরেকবার রিপিট করতেন ভালো হতো। আমি বলেছি 5 নম্বরে বলেছি প্যাসেজের মধ্যে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটিকে কি রিডিউস করে লিখবে, রিডিউস করবে, করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজটিকে রিডিউস করবে। যেমন সাবঅর্ডিনেট ক্লজটি যদি অ্যাডভার্ব ক্লজ হয় তার পরিবর্তে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ হলে তার পরিবর্তে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ক্লজ হলে তার পরিবর্তে নাউন ফ্রেজই লিখতে হবে। মানে ক্লজটাকে ফ্রেজ আকারে লিখবে। হ্যাঁ, ক্লজটাকে ফ্রেজ আকারে লিখবে। তুমি দুইটা সেন্টেন্সকে যোগ করার জন্য সামারি লেখার পরে বাক্যগুলোকে রিডিউস করার পর তুমি যখন নিজে লিখবা তবে সেই ক্ষেত্রে তুমি ওই বাক্যগুলোকে কানেক্ট করার জন্য যে কোনো কানেক্টর ইউজ করতে পারবে। বাট, এন্ড, ফর, দেয়ারফর, আদারওয়াইজ, বিসাইডস, ফার্দারমোর এই ধরনের তুমি কানেক্টর ইউজ করতে পারবে, সমস্যা নাই। এখন আমি যা যা বললাম খেয়াল করার চেষ্টা করো। প্রথমে কি করব?
আমরা প্যাসেজের প্রতিটি প্যারাকে পড়ব। প্রতিটি প্যারাকে পড়তে যেয়ে আমরা প্যারাগুলির মধ্যে ওই যে জিনিসগুলোকে বাদ দিতে বলছে ওই জিনিসগুলোকে প্রথমে আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর বাকি যে বাক্যগুলো থেকে যাবে, বাদ দেওয়ার পর বাকি যে বাক্যগুলো থেকে যাবে ওই বাক্যগুলিকে আমরা সামারাইজ করতে হবে। ওই বাক্যগুলিকে সামারাইজ করতে যেয়ে সবসময় খেয়াল করবে ওই বাক্যগুলির মধ্যে যদি কোনো প্যাসিভ ভয়েস থাকে ওই বাক্যগুলিকে প্যাসিভ ভয়েসে না লিখে তখন তুমি এটাকে অ্যাক্টিভ ভয়েস করবা। ওই বাক্যগুলির মধ্যে যদি ফ্রেজ ইডিয়মস থাকে তখন তুমি ফ্রেজ ইডিয়মসটাকে সিঙ্গেল ওয়ার্ডে পরিবর্তন করবা। ওই বাক্যগুলির মধ্যে যদি কোনো এমন কোনো টার্ম থাকে যেমন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, সেটাকে তুমি টেকনোলজি ইজ ডেভেলপিং এই ধরনের পার্সোনালিটিতে শিফট করবা। আর ওই বাক্যগুলির মধ্যে যদি ক্লজ থাকে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ থাকে তখন তাকে ক্লজ থেকে ফ্রেজে রিডিউস করবা। করার পরে এবার যে বাক্যগুলো তৈরি হবে সেই বাক্যগুলিকে তুমি এমনভাবে লিখতে হবে যেন একটার সাথে আরেকটার মিল থাকবে। হ্যাঁ, যেন একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের মিল থাকে। জাস্ট এইটি হচ্ছে সামারি। তাহলে আমরা আগে রিডাকশনটা দেখাই, রিডাকশনটা দেখিয়ে তারপর আমরা একটা বাক্য দেখাবো আজকে, তারপরে নেক্সট টাইম আমরা প্র্যাকটিস করালে প্র্যাকটিসটা দেখলে বুঝবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা বাক্যটা কিভাবে লিখবে, রিডিউসটা কিভাবে করবে, ক্লজ রিডাকশনটা কিভাবে করবে সেটা দেখো। লেখো ক্লজকে ফ্রেজে রিডিউস করার নিয়ম। লেখো ক্লজকে ফ্রেজে রিডিউস করার নিয়ম। ক্লজকে ফ্রেজে রিডিউস করার নিয়ম। সামারিতে ক্লজটাকে ফ্রেজে রিডিউস করতে হবে। তাহলে ক্লজকে তুমি কিভাবে রিডিউস করবা? লেখো লেখো অ্যাডভার্ব কমপ্লেক্স সেন্টেন্স। লেখো কমপ্লেক্স সেন্টেন্সে, লেখো কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট যদি সেম হয়, মেইন ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট যদি সেম হয় তাহলে অ্যাডভার্ব ক্লজটিকে রিডিউস করা যাবে। আবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট যদি সেম হয় তাহলে ক্লজকে অ্যাডভার্ব ক্লজটিকে রিডিউস করা যাবে। ক্লজকে অ্যাডভার্ব ক্লজকে ফ্রেজে রিডিউস করতে হবে। যেমন এক নম্বর লেখো, যেমন এক নম্বরে লেখো, লেখো অ্যাডভার্ব ক্লজের শুরুতে, অ্যাডভার্ব ক্লজের শুরুতে যদি বিকজ প্লাস সাবজেক্ট থাকে, অ্যাডভার্ব ক্লজের শুরুতে যদি বিকজ প্লাস সাবজেক্ট থাকে, এটা বিকজ প্লাস সাবজেক্ট অথবা এস প্লাস সাবজেক্ট, এসও হইতে পারে। হ্যাঁ, অ্যাডভার্ব ক্লজের শুরুতে যদি বিকজ প্লাস সাবজেক্ট অথবা এস প্লাস সাবজেক্ট এরকম থাকে তাহলে তাহলে বিকজ প্লাস সাবজেক্টকে বাদ দিয়ে, বিকজ প্লাস সাবজেক্টকে বাদ দিয়ে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করলে ক্লজটি ফ্রেজ হবে। বিকজ প্লাস সাবজেক্টকে বাদ দিয়ে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করলে ক্লজটি ফ্রেজ হবে। যেমন যেমন বিকজ I needed to buy a car, I cashed a check. সাপোজ এই বাক্যটাকে আমরা রিডিউস করব, তাহলে বিকজ দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা দেখো আই একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, আই ক্যাশড এ চেক এটা মেইন ক্লজ, বিকজ আই নিডেড টু বাই এটা অ্যাডভার্ব ক্লজ। তাহলে অ্যাডভার্ব ক্লজের শুরুতে বিকজ প্লাস সাবজেক্ট আছে, বিকজ প্লাস সাবজেক্ট। তাহলে এই বিকজ প্লাস সাবজেক্টকে বাদ দিয়ে পরবর্তী ভার্বের সাথে আইন যোগ করতে হবে। তাহলে নিডের সাথে আইন যোগ করলে নিডেড এটাকে বেস ফর্মে নিলাম, নিড, তার সাথে আইন যোগ করে দাও। তো লেখো নিডিং টু বাই এ কার, লেখো নিডিং টু বাই এ কার কমা আই ক্যাশড এ চেক। বিকজ আই নিডেড টু বাই এ কার, তাহলে এটাকে আমরা রিডিউস করলাম কিভাবে, বিকজ এবং আইটাকে বাদ দিলাম, বাদ দিয়া নিডের সাথে নিডেডটাকে বেস ফর্মে নিয়ে তার সাথে আইনজি। বলো নিডিং টু বাই এ কার
আই ক্যাশড এ চেক। এবার লেখো তবে লেখো লেখো বিকজ প্লাস সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে তাহলে লেখো বিকজ প্লাস সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে মানে এম ইজ আর ওয়াজ আর থাকে তাহলে বি ভার্ব পর্যন্ত বাদ দেওয়া যাবে। দেখো বিকজ প্লাস সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে তাহলে বি ভার্ব সহ বাদ দেওয়া যাবে। তাহলে বি ভার্বের পরিবর্তে বলো বিং কে বাদ দেওয়া যাবে। আবার বলছি বিকজ প্লাস সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে তাহলে বি ভার্বের পরিবর্তে বিং কে বাদ দেওয়া যাবে। বি ভার্বের পরিবর্তে বিং বিইআইএনজি বিং কে বাদ দেওয়া যাবে। যেমন বিকজ আই ওয়াজ, এক্সাম্পলটা দেখো unprepared for the test I did not take it. তো দেখো বিকজ আই এর পরে ওয়াজ একটা বি ভার্ব, তাহলে ওয়াজ এর পরিবর্তে তাহলে বিকজ এবং আইটা বাদ গেল, তাহলে ওয়াজ এর পরিবর্তে কি হবে বিং হবে। তাহলে বিং আনপ্রিপেয়ার্ড ফর দ্য টেস্ট আই ডিড নট টেক ইট, আই ডিড নট টেক ইট হওয়ার কথা নাকি। তাহলে বিকজ প্লাস সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে, দেখো বি ভার্ব থাকে তাহলে বি ভার্বের পরিবর্তে কি হবে বিং হবে। এবার এই বিংটাকে বাদ দেওয়া যাবে। তাহলে বিকজ প্লাস সাবজেক্টের পরে যদি বি ভার্বের পরিবর্তে বিং হয় তাহলে বিংটা সহ বাদ দেওয়া যাবে। তাহলে বিংটা সহ বাদ দিয়ে দিলে বাকি থাকে কি আনপ্রিপেয়ার্ড। তাহলে এইখান থেকে লেখা শুরু করো। তাহলে আনপ্রিপেয়ার্ড ফর দ্য টেস্ট কমা আই ডিড নট টেক ইট, unprepared for the test I did not take it. ঠিক আছে, because I was unable to buy a car I bought a bike. তাহলে বিকজ আই বাদ দিলাম। এবার ওয়াজ এর জায়গায় আসার কথা কি বিং। তাহলে বিকজ প্লাস সাবজেক্টের পরে যদি বিং আসে, ওয়াজ এর পরে বিং আসে তাহলে এটাকে সব বাদ। তাহলে আনসার হবে কি এইখান থেকে। তাহলে আনএবল টু বাই এ কার কমা আই বোট এ বাইক, তাহলে রিডিউস হয়ে গেল। হ্যাঁ, unable to buy a car I bought a bike, মানে জাস্ট রিডাকশনটা এইভাবে করতে হবে যে এখানে যতটা পারা যায়। তারপর লেখো অ্যাডভার্ব ক্লজের শুরুতে, অ্যাডভার্ব ক্লজের শুরুতে স্যার বিং থাকলে কোনো সমস্যা আছে স্যার? বিং কি দিয়ে দিলে কোনো সমস্যা আছে স্যার? বিং থাকলে কোনো সমস্যা আছে? তবে এটা স্মার্টনেস। তাহলে বিকজ প্লাস সাবজেক্টের পরে যদি বিং আসে তাহলে বিংটা বাদ দিলেও আরো স্মার্ট হবে। এই যে তুমি আনএবল টু বাই এ কার, তাহলে তোমার তার মানে কি এটা বিং আনএবল এটা সবাই পারবে, কিন্তু আনএবল টু বাই এ কার এটা যে কারেক্ট এটা কিন্তু অনেকেই জানে না। এখন তুমি জানলা যে এটা আরো স্মার্ট। হ্যাঁ জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো অ্যাডভার্ব ক্লজের শুরুতে যদি হোয়েন প্লাস সাবজেক্ট থাকে, অ্যাডভার্ব ক্লজের শুরুতে হোয়েন প্লাস সাবজেক্ট থাকলে বলো হোয়েন প্লাস সাবজেক্ট থাকলে একই সাবজেক্ট হতে হবে। তাহলে অ্যাডভার্ব ক্লজের শুরুতে হোয়েন প্লাস সাবজেক্ট থাকলে তাহলে হোয়েন প্লাস সাবজেক্টের পরিবর্তে লেখো হোয়েন প্লাস সাবজেক্টের পরিবর্তে আপন অথবা অন বসিয়ে, আপন অথবা অন বসিয়ে অ্যাডভার্ব ক্লজের শুরুতে হোয়েন প্লাস সাবজেক্ট থাকলে তাহলে হোয়েন প্লাস সাবজেক্টের পরিবর্তে আপন অথবা অন বসিয়ে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করলে ক্লজটি ফ্রেজ হবে। পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করলে ক্লজটি ফ্রেজ হবে। আপন অথবা অন বসে, যেমন she bowed her head
when she met her teacher। তাহলে এখানে কি পেলাম, when এবং she পেলাম। তাহলে when এবং she এর জায়গায় কি হবে, বলো আপন। আপন আর মেটটার সাথে আইন যোগ করলে মিটিং। আনসারটা কি হবে, she bowed her head, বলো আপন মিটিং her teacher। এখানে when এবং she এর জায়গায় লিখবো আপন অথবা অন। তাহলে she bowed her head, বলো আপন অথবা অন মিটিং her teacher। তাহলে মেটের প্রেজেন্ট ফর্ম কি মিট, তাহলে মিটের সাথে আইন যোগ করলাম মিটিং। she bowed her head upon meeting her teacher। লেখো when he reached the age of 21, he inherited his father's property। তাহলে when এবং he এর জায়গায় কি বসবে আপন, আর রিচের সাথে আইন যোগ করলে কি হবে রিচিং। তাহলে কি দাঁড়ালো, আপন রিচিং the age of 21, he inherited his father's property। তাহলে upon reaching the age of 21, he inherited his father's property। এইভাবে আমরা অ্যাডভার্ব ক্লজকে অ্যাডভার্ব ফ্রেজে রিডিউস করতে পারি। এরকম ভাবে অ্যাডভার্ব ক্লজকে ফ্রেজে রিডিউস করার জন্য বই থেকে আরো কিছু শিখে নেবে। যেমন অ্যাডভার্ব ক্লজের শুরুতে দল থাকলে তার পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসে, কম্পাউন্ডে বাদ বসে, এগুলো একটু পড়ে নিবা। অ্যাডভার্ব ক্লজের শুরুতে সো দ্যাট থাকলে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট থাকলে তার পরিবর্তে টু আর টু থাকে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। এরকম ভাবে আমরা শিখছি না, এগুলো একটু আগে যেভাবে পড়ছো এগুলো একটু মুখস্থ করে ফেলবে, এগুলো কাজে লাগবে। হ্যাঁ, এখন আসো অ্যাডজেক্টিভ ক্লজকে অ্যাডজেক্টিভ ফ্রেজে রিডিউস করার নিয়ম। লেখো অ্যাডজেক্টিভ ক্লজ থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে অ্যাডজেক্টিভ ফ্রেজে রিডিউস করব কিভাবে, যেমন লেখো অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি অ্যান্টিসিডেন্ট থাকবে। অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি অ্যান্টিসিডেন্ট থাকবে। তো লেখো অ্যাডজেক্টিভ ক্লজে, লেখো অ্যাডজেক্টিভ ক্লজে হুইচ এবং দ্যাটের পরে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ আর, তাহলে হু হুইজ দ্যাট এবং বি ভার্বকে বাদ দিলে ক্লজটি ফ্রেজ হবে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্টের পরে হুইজ দ্যাট থাকলে তুমি দেখবা হুইজ দ্যাটের পরে একটা বি ভার্ব আছে কিনা, এম ইজ আর ওয়াজ আর আছে কিনা। তো যদি থাকে তাহলে হুইজ দ্যাট এবং বি ভার্বটাকে বাদ দিবা, তাহলে হুইজ দ্যাটকেও বাদ দিবা, আবার বি ভার্বকেও বাদ দিয়ে দিবা।
বাদ দিয়া বাক্যটা যেভাবে আছে সেভাবে লিখে ফেলো, তাহলে ক্লজটি রিডিউস হবে। যেমন যেমন দেখো, she is the woman she is the woman who is responsible for this। তাহলে woman হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তাহলে এখানে আমরা হু পাইছি আবার ইজ পাইছি, তাহলে হু এবং ইজটাকে বাদ দিয়ে দাও। তাহলে হু এবং ইজটাকে বাদ দিলে কি হয়, she is the woman responsible for this। দেখো রিডিউস হয়ে গেছে, she is the woman responsible for this। তাহলে আমরা এইভাবে রিডিউস করব, হ্যাঁ, she is the woman responsible for this। আবার দেখো, the ideas which are contained in the book are interesting। আর ইন্টারেস্টিং, তাহলে আইডিয়াস হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তো তারপরে হুইচ আছে আর হচ্ছে বিভার, তাহলে হুইচ এবং আর এই দুইটাকে বাদ দিয়ে দাও, হুইচ এবং আর কে বাদ দিয়ে দিলে এই যে এইভাবে লিখে ফেলো, তো লেখো দি আইডিয়াস কন্টেইনড ইন দ্য বুক আর ইন্টারেস্টিং। দি আইডিয়াস কন্টেইনড ইন দ্য বুক আর ইন্টারেস্টিং। এইভাবে তোমাকে অবশ্যই অনেক বাক্য রিডিউস করতে হবে, এই কথাগুলো অবশ্যই ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। The ideas contained in the book are interesting। ওকে, তাহলে হুইচের পরে বি ভার্ব, সাবজেক্ট না, এখানে বি ভার্ব থাকতে হবে। এবার লেখো, একটা নোট লেখো, তবে মনে রাখবে একটা নোট লেখো, দ্যাট প্লাস বি ভার্বের পরে, যদি একটি মাত্র অ্যাডজেক্টিভ থাকে, তাহলে দ্যাট প্লাস বি ভার্বকে বাদ দিয়ে, ওই অ্যাডজেক্টিভকে অ্যান্টিসিডেন্টের আগে বসালে, ক্লজটি ফ্রেজ হবে। ওই অ্যাডজেক্টিভকে অ্যান্টিসিডেন্টের আগে বসালে ক্লজটি ফ্রেজ হবে। যেমন mangoes that are fresh are better than old mushy ones। Mangoes that are fresh are better than old mushy ones।
ওল্ড মানে পুরাতন, মাসি মানে নরম থলথলে। তো দেখো ম্যাঙ্গোজ হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তো তারপরে দ্যাট প্লাস আর বি ভার্ব আছে, দ্যাট প্লাস বি ভার্ব, তাহলে বাদ দিলাম দ্যাট প্লাস বি ভার্ব। ফ্রেশ হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্রেশ হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এই ফ্রেশটাকে এখন ম্যাঙ্গোজের আগে নিয়ে আসো, ফ্রেশটাকে আবার ম্যাঙ্গোজের আগে নিয়ে আসো, তাহলে কি হবে? ফ্রেশ fresh mangoes are better than old mushy ones. তাহলে fresh mangoes are better than old mushy ones. এবার লেখো that who অথবা which এর পরে বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকলে, দ্যাট হু অথবা হুইচ এর পরে বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকলে দ্যাট হু এবং হুইচ কে বাদ দিলে ক্লজটি ফ্রেজ হবে। দ্যাট হু এবং হুইচ এর পরে বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকলে দ্যাট হু এবং হুইচ কে বাদ দিলে, দ্যাট হু এবং হুইচ কে বাদ দিয়ে পরবর্তী মেইন ভার্বের সাথে আইন যোগ করে। আবার বলছি, দ্যাট হু এবং হুইচের পরে বি ভার্ব ছাড়া যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে দ্যাট হু এবং হুইচকে বাদ দিয়ে পরবর্তী ভার্বের সাথে আইন যোগ করলে ক্লজটি ফ্রেজ হবে। পরবর্তী ভার্বের সাথে আইন যোগ করলে, যেমন English has an alphabet which consists of 26 letters. তাহলে অ্যালফাবেট হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তারপর হুইচ আছে, তাহলে হুইচের পরে কনসিস্ট, এটা বি ভার্ব আর অন্য ভার্ব, তাহলে আমি শুধু হুইচটাকে বাদ দিব, হুইচটাকে বাদ দিয়ে কনসিস্টের সাথে আইন যোগ করে দাও, তাহলে হয়ে যাবে কনসিস্টিং। তাহলে ইংলিশ হ্যাজ অ্যান অ্যালফাবেট বলো কনসিস্টিং অফ 26 letters। তাহলে ইংলিশ হ্যাজ অ্যান অ্যালফাবেট কনসিস্টিং অফ 26 letters. Okay. তাহলে ইংলিশ হ্যাজ অ্যান অ্যালফাবেট কনসিস্টিং অফ 26 letters. তাহলে আমরা এইভাবে বাক্যগুলি রিডিউস করব। এবার আসো সামারিটি অ্যাকচুয়ালি কিভাবে করব। এতক্ষণ তাহলে আবার আমি সাম আপ করি। তাহলে প্রথমে আমরা কি করব, প্যাসেজের প্রতিটা প্যারাকে পড়ব, প্রতিটা প্যারাকে পড়তে যেয়ে প্রত্যেকটা প্যারা থেকে প্রথমে যেই যেই ওয়ার্ডগুলিকে বাদ দিতে বলছি, অ্যাপোজিটিভ ফ্রেজ, টাইটেল, এই যে যেই যে ওয়ার্ডগুলিকে বাদ দিতে বলছি এদেরকে মার্ক করব। এদেরকে বাদ দেওয়ার পর বাকি যেই বাক্যগুলো থাকবে ওই বাক্যগুলোকে আমরা রিডিউস করব। ওই বাক্যগুলোর মধ্যে যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে সেই বাক্যগুলোকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ক্লজ থেকে নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ক্লজ থেকে অ্যাডভার্ব ফ্রেজ করব। সেই বাক্যগুলোর মধ্যে যদি এমন বাক্য থাকে সেটা কমপ্লেক্স সেন্টেন্স নাই কিন্তু প্যাসিভ ভয়েসে আছে বাক্যটা, তাহলে প্যাসিভ ভয়েসের বাক্যটাকে অ্যাক্টিভ ভয়েসে লিখব। যদি ওখানে ফ্রেজ ইডিয়মস থাকে তাকে সিঙ্গেল ওয়ার্ডে লিখব। লেখার পরে এবার তুমি বাক্যগুলোকে এমন ভাবে সাজাবা যেন একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের মিল থাকে। জাস্ট এটি হচ্ছে সামারি, বাইরে থেকে কোনো তথ্য আনা যাবে না। প্যাসেজে নাই এমন কোনো তথ্য বাইরে থেকে আনা যাবে না, প্যাসেজে নাই এমন কোনো মন গড়া তথ্য সামারিতে অ্যাড করা যাবে না। জাস্ট কম্প্রিহেনশনটাকে এইভাবে
শুরু করার নাম হচ্ছে সামারি। যেমন আমি একটা বাক্য দিয়ে তোমাদেরকে বুঝাই, যেমন সামারিটা কিভাবে লিখবা। আমি এই বাক্যটাকে যেভাবে সামারাইজ করব, তোমরা প্যাসেজটাকে ঠিক সেইভাবে সামারাইজ করবে। যেমন স্যার বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, যেমন the movie we went to last night which was fairly interesting. I must say was enjoyed by me and my friend. মনে করো প্যাসেজের মধ্যে এইভাবে প্যাসেজটা আছে, তাহলে প্যাসেজের মধ্যে প্রথম প্যারা এটা এই বাক্যটা আছে মনে করো। তাহলে এই বাক্যটাকে আমরা প্রথমে কি করব, আগে আমরা কি করব, বাদ দিব। কাকে কাকে বাদ দিব, এইভাবে মনে করো এই বাক্যটা থেকে আমরা কাকে কাকে বাদ দিব, আমরা এটা প্রথমে আমরা কাজ হচ্ছে যা কাকে বাদ দিব। তাহলে আমরা দেখো যাকে বাদ দিব, দেখো টেকনিকটা দেখো, এই বাক্যটা থেকে আমরা যেই যে ওয়ার্ডগুলিকে বাদ দিতে বলছি প্রথম ইয়েতে শুরুতে, তাহলে ওই যেগুলো বাদ দিব এগুলো নিচে আন্ডারলাইন করব না। বলো প্রত্যেকটা প্যারা থেকে যেইটাকে রাখবো তার নিচে আন্ডারলাইন করব, মানে যাকে সামারাইজ করব তার নিচে আন্ডারলাইন করব, যাকে বাদ দিব তার নিচে আন্ডারলাইন করব না। তো দেখো দা মুভি, এইটা হচ্ছে শিরোনাম, তাহলে এই মুভির শিরোনামটা রাখতে হবে দা মুভি। এবার দেখো উই ওয়েন্ট টু লাস্ট নাইট, বলো গত রাত্রে আমরা যেই সিনেমাটা দেখতে গিয়েছিলাম। তাহলে দেখো উই ওয়েন্ট টু লাস্ট নাইট কথাটা এই দেখো মুভিটাকে এক্সপ্লেন করছে। দা মুভি দ্যাট উই, বলো দা মুভি দ্যাট উই ওয়েন্ট টু লাস্ট নাইট, বলো গত রাত্রে আমরা যে ছবিটা দেখতে গেছিলাম, তার মানে কি দ্যাট উই ওয়েন্ট টু লাস্ট নাইট, এটা হচ্ছে এক্সপ্লেনেশন। তাহলে এক্সপ্লেনেশন বাদ যাবে, এক্সপ্লেনেশন বাদ যাবে, তার মানে কি উই ওয়েন্ট টু লাস্ট নাইট এটা বাদ যাবে। যেটা বাদ যাবে তার নিচে আন্ডারলাইন করলাম না, আমরা যেটাকে নিব সেটা আন্ডারলাইন করলাম, দা মুভিটা নিলাম। এবার দেখো হুইচ ওয়াজ ফেয়ারলি ইন্টারেস্টিং, দেখো হুইচ এর আগে একটা কমা আছে, আবার ইন্টারেস্টিং এর পরে একটা কমা আছে, তার মানে কি দুই কমার মাঝখানে কোনো বাক্য থাকলে সেটাকে আমরা নিব না। তাহলে নিব না মানে আন্ডারলাইন করলাম না। আবার দেখো আই মাস্ট সে, তার আগে কমা পরে কমা আছে, তার মানে এইটুকু আমরা নিব না। তাহলে আমরা উই থেকে শুরু করে সে পর্যন্ত এইটুকু আমরা নিব না। তো যেহেতু এইটুকু নিব না, তো এইটুকু নিচে আন্ডারলাইন করবো না। তাহলে আমরা দা মুভির নিচে আন্ডারলাইন করছি, তো এইটুকু বাদ দেওয়ার পর বাকি যেটুকু আছে সেইটুকুকে আমরা নিব, তাহলে সেইটুকু নিচে আন্ডারলাইন করলাম। এনজয়েড বাই মি অ্যান্ড মাই ফ্রেন্ড, তাহলে দা মুভি ওয়াজ, তাহলে এই বাক্যের মধ্যে আমরা সামারাইজ করবো কতটুকু, দা মুভি ওয়াজ এনজয়েড বাই মি অ্যান্ড মাই ফ্রেন্ড, এইটুকুকে আমরা সামারাইজ করব। তাহলে আমরা এইটুকু কিন্তু বাদ দিয়ে দিলাম। তাহলে এইটাই তোমার টেকনিক কি, আগে বাদ দিবা, যারা যারা বাদ দিবা সেইগুলো নিচে আন্ডারলাইন না করে যাকে রাখবা তার নিচে আন্ডারলাইন করবা। তাহলে দা মুভি ওয়াজ এনজয়েড বাই মি অ্যান্ড মাই ফ্রেন্ড, তাহলে এইটুকু আমরা সামারাইজ করব। তাহলে এইটুকু সামারাইজ করতে গিয়া আমি কি বলছি, দ্বিতীয় ধাপে কি বলছি, অবিষ্ট বাক্যের মধ্যে অবিষ্ট অংশের মধ্যে যদি প্যাসিভ ভয়েস থাকে তাকে তুমি অ্যাক্টিভ ভয়েস করবা, অবিষ্ট বাক্যের মধ্যে যদি ক্লজ থাকে তাকে ফ্রেজ রিডিউস করবা, ফ্রেজ রিডিউস থাকলে সিঙ্গেল ওয়ার্ড করবা। তো এখানে ওয়াজ এনজয়েড প্যাসিভ ভয়েস আছে, তাহলে প্যাসিভ ভয়েসটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস করলে দেখবো সামারি হয়ে গেল। যেমন তাহলে কি হবে, তাহলে প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে, লাস্টের অংশটা আগে লিখতে হয়। তাহলে বাইটা বাদ যাবে, তাহলে কি হবে মি এন্ড মাই ফ্রেন্ড, তাহলে কি হবে মি এন্ড মাই ফ্রেন্ড, এটাকে আগে লিখতে হবে। তাহলে কি করতে হবে, তাহলে আই এন্ড মাই ফ্রেন্ড হবে নাকি থার্ড পারসন আগে আসবে, মাই ফ্রেন্ড এন্ড আই, তাহলে মাই ফ্রেন্ড
এন্ড আই মিট হবে আই, তাহলে ওয়াজটা বাদ যাবে, বাইটা বাদ যাবে, তাহলে এনজয়েড। এনজয়েড আর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, তাহলে এনজয়েড দ্য মুভি, দ্য মুভি। এবার তুমি মাই ফ্রেন্ড এন্ড আই এটা যদি আরো রিডিউস করতে চাও, মাই ফ্রেন্ড এন্ড আই এটা যদি তুমি আরো কমাইতে চাও, তাহলে তুমি এইটুকু লিখতে পারো উই, এই যে উই আছে তাহলে উই, মাই ফ্রেন্ড এন্ড আই তাই সেটাকে লিখতে পারো উই, তাহলে উই এনজয়েড দ্য মুভি। এইটুকু হচ্ছে সামারি। হ্যাঁ, তাহলে এই টোটাল বাক্যটা সামারি কি, উই এনজয়েড দ্য মুভি। তাহলে জাস্ট এইভাবে তুমি প্রত্যেকটা প্যারার প্রতিটা অংশ পড়বে, পড়া যাকে যাকে বাদ দেওয়ার সেটা বাদ দিয়ে বাকি যেইটুকু থাকবে সেইটুকুকে তুমি তোমার ভাষায় কি রিডিউস করে বাক্যগুলোকে এমন ভাবে একটার সাথে আরেকটা যোগ করবে যেন একটার সাথে আরেকটা সম্পর্ক থাকে। ঠিক আছে, এইটার নাম হচ্ছে সামারি। আমি জাস্ট একটা স্পেসিমেন দেখালাম, আমরা নেক্সট ডেতে যখন প্র্যাকটিসটা করব তোমার আশা করছি আরো তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারলাম আজকে সামারিটা কিভাবে করতে হবে? আমি কি এখানে বাইরে থেকে কোনো তথ্য নিছি? না স্যার। বাইরে থেকে কোনো মন গড়া তথ্য নিছি? দেখো, মন গড়া কোনো তথ্য নিছি? বাইরে থেকে কিছু নিছি? নাই নাই। তোমরা সামারি লেখার বেসিক বড় একটা প্যাসেজ থেকে করাইলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে স্যার, বড় একটা প্যাসেজ থেকে করাইলে একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, অসুবিধা নাই, পরবর্তীতে একটা করাই দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, মানে সবকিছু তোমার আমি একটা জাস্ট দেখাইলাম, সব তো তোমার প্র্যাকটিস লাগবে। হ্যাঁ, প্র্যাকটিসটা লাগবে, আমি শুধু ধারণাটা দিলাম যে এইভাবে সামারি করতে হবে, করলে যে তোমার আইডিয়াটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। ওকে, সামারি কি খুব মনে হচ্ছে খুব কঠিন জিনিস মনে হচ্ছে নাকি? না স্যার, সহজ মনে হচ্ছে এখন আপনার কাছে, মানে আপনার কথা সহজ মনে হচ্ছে স্যার। হ্যাঁ, অবশ্যই সহজ। হ্যাঁ, অবশ্যই সহজ। হ্যাঁ স্যার, আগে স্যার জানতাম যে পুরো প্যাসেজটা পড়ে তারপর নিজের মতো করে লিখে দেবো, এইটা আর আরে কি না, স্যার। আগে তুমি বার করবা কারা কারা বাদ দিবা, কাকে কাকে বাদ দিবা। আমি যেগুলো বলছি না ওইটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, ওই সিস্টেমে ওইটা বাদ দেওয়ার পর বাকিটা তুমি তোমার মতো করে সাজাই ফেলো, কমাই ফেলো, সমস্যা নেই। কিন্তু আমি যেটা বলছি ওইটা যে আগে বাদ দিবা কাকে, প্রত্যেকটা প্যারা থেকে কাকে কাকে বাদ দিবা ওইগুলো আগে মার্ক করবা, করার পর বাকি বাক্যগুলোকে তুমি তোমার মতো করে সাজাই ফেলো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি এটা না করো তাহলে দেখা যাচ্ছে ওই এক্সাম্পল সেন্টেন্সটাকে ওই ডিফিনিশনকে তুমি সামারিতে নিয়ে আসবা, তাহলে কিন্তু আসল সামারি হবে না। জি স্যার, জি স্যার। ঠিক আছে, তাহলে তোমার এটা করলে দেখবা তুমি প্যাসেজটাকে ব্যাংকের পরীক্ষা এটা সুপার ডুপার কাজে লাগবে। ঠিক আছে, এবং বিসিএস তো মানে কথাই নাই, বিসিএস তো এত বড় সামারিকে তুমি যদি এই সিস্টেমটা ফলো না করো তাহলে এত বড় সামারিকে তুমি কোনো অবস্থাতেই সামারি করতে পারবে না। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার সামারি তো অবশ্যই এক প্যারাতেই রাখবো নাকি স্যার অন্য সামারি এক প্যারা প্যারাতে লেখো, করাবো? কোনো সমস্যা নেই, এক প্যারাতে লেখো, তুমি এক প্যারাতে লেখো, কিন্তু 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে থাকো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, সামারি কোনো টাইটেল তো দেওয়া যাবে না তাই না? না, একদম প্রেসিয়ালি টাইটেল দেব, ব্যাংকের মধ্যে লিখে দিব উইথ এ টাইটেল। যদি টাইটেলের আচ্ছা, কথা প্রেসি আসে ব্যাংকের মধ্যে স্যার। না না, কিন্তু যদি ব্যাংকের পরীক্ষা সামারি লিখতে, সামারিতে টাইটেল লিখতে হয় না, প্রেসিয়ালি টাইটেল লিখতে হয়। প্রেসিতে টাইটেল লিখতে হয়। আচ্ছা, প্রেসিতেও কি এরকম 1 থেকে 1.5 পেজেই? আরে প্রেসিতে 12 থেকে 13 লাইন, এটা হচ্ছে 2 থেকে 3 লাইন, প্রেসি লাগবে 3 থেকে 4 লাইন সর্বোচ্চ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ব্যাংকের পরীক্ষা 3 থেকে 4 লাইন। ঠিক আছে, আর বিসিএস তোমার মনে করো ওই তোমার মনে করো 1 পৃষ্ঠা থেকে সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা, সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা 100 ওয়ার্ডের মধ্যে। আর ব্যাংকে তো মনে করো 12 লাইনকে 3 লাইন করবা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক। তো আশা করছি তোমাদের আজকের সেশনটা তোমাদের মানে খুব খারাপ লাগে না? হ্যাঁ, কষ্ট হয় না মানে কি নাকি? জি স্যার, খুবই ভালো লাগছে স্যার, অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ।